আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব ধ্বনি পরিবর্তনের কারণগুলি কি কি। সঙ্গে থাকুন। ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের বিষয় হলো কাল পরম্পরায় ভাষার পরিবর্তনের ধারা বিশ্লেষণ করা। কাল পরম্পরায় ভাষার যে পরিবর্তন হয় তার বিশ্লেষণ ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের একটি অন্যতম কাজ। তাহলে ভাষার যে এই পরিবর্তন হয় মূলত দেহে এবং আত্মায়, যে দেহে এবং আত্মায় এবং তার বাইরের গঠনে বা বহিরঙ্গ গঠনে এবং অন্তরঙ্গ বক্তব্যে ভাষার পরিবর্তনের বহিরঙ্গের যে গঠনের যে মূল উপাদান তা হলো ধ্বনি, আর অন্তরঙ্গ বক্তব্য হলো অর্থ। তাহলে এই ধ্বনিটা আসলে কি? ধ্বনিটা হলো ভাষা বা শব্দের ক্ষুদ্রতম একক। ধ্বনি বলতে আমরা বুঝি যে আমরা এক শ্বাসে বা এক ঝোঁকে যতটুকু শব্দ বা শব্দাংশ উচ্চারণ করতে পারি সেটি হলো ধ্বনি। ধরা যাক ইংরেজির একটি পরিভাষা আছে সিলেবেল। সিলেবেল, আমরা একটা বিউটিফুল একটি শব্দ বলছি, আমরা ছোটবেলায় শিখেছি যে শব্দটিকে ভেঙে ভেঙে উচ্চারণ করার রীতি, সেটা কেমন? বিউটিফুল। আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে দেখব যে প্রত্যেকটি শব্দের মধ্যে বা এই প্রত্যেকটি যে সিলেবেল বা ধ্বনি তাকে মধ্যে একটি করে স্বরবর্ণ আছে, একটি করে স্বরবর্ণ। সে যৌগিক স্বর হতে পারে অথবা মৌলিক স্বর হতে পারে। অতএব একটি স্বর সমান সমান একটি ধ্বনি, আর সেটাই যখন লিখিত রূপ দিই সেটাকে বলা হয় অক্ষর। তাহলে এই ধ্বনি সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। তাহলে এই যে ভাষার পরিবর্তনের প্রধান দুটি দিকই হলো যে একটা হলো তার ধ্বনি পরিবর্তন, আর একটি দিক হলো অর্থ পরিবর্তন। আজকে আমাদের প্রধান আলোচনার বিষয় যে এই কি কি কারণে এই ধ্বনি পরিবর্তনগুলি ঘটে। প্রথম কারণ হলো ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু। বিখ্যাত দার্শনিক বডিন প্রথম অনুমান করেন যে একটি জাতির সভ্যতা ও সংস্কৃতির প্রকৃতি নির্ভর করে তার ভৌগোলিক পরিবেশ ও জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে সভ্যতা সংস্কৃতিটা অনেকটা নির্ভরশীল সেই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ এবং জলবায়ু কেমন তার থেকে। এই থেকে ভাষাতত্ত্ববিদগণ যে সিদ্ধান্ত করেন যে যেখানকার ভূপ্রকৃতি রুক্ষ কঠোর সেখানকার ভাষার কর্কশতা বেশি। অতএব সেখানকার ভাষা রুক্ষ কঠোর পরিবেশের ভাষা হবে কর্কশ এবং তাদের ভাষায় কঠোরতাও বেশি। আর যেখানকার ভূপ্রকৃতি বর্ষা এবং শস্য শ্যামল প্রকৃতি, যেখানে বর্ষা স্নিগ্ধ পরিবেশ, যেখানে সেখানের ভাষায় তুলনামূলক কোমলতা ও মাধুর্য বেশি। এইখান থেকে সিদ্ধান্তে আসেন যে তারা দৃষ্টান্ত হিসাবে দেখান জার্মান ও ইংরেজি ভাষা অপেক্ষাকৃত কর্কশ, আর পক্ষান্তরে ফরাসি আর ইতালি ভাষা অপেক্ষাকৃত মধুর। এই কারণে আমরা একটি বিখ্যাত উক্তি স্মরণ করতে পারি। পঞ্চম চার্লস এই পার্থক্যের কথাই মনে করিয়ে দিয়ে বলেছিলেন যে আমি ভগবানের সঙ্গে কথা বলি স্প্যানীয় ভাষায়, নারীর সঙ্গে কথা বলি ইতালীয় ভাষায়, পুরুষের সঙ্গে কথা বলি ফরাসি ভাষায় এবং আমার ঘোড়ার সঙ্গে কথা বলি জার্মান ভাষায়। তাহলে বুঝতেই পারি যে এই প্রকৃতি অনুযায়ী ভাষার পরিবর্তন এবং মাধুর্য অনুযায়ী মানুষের সঙ্গে বলা, যে এই যে এই কারণে তাহলে ভৌগোলিক পরিবেশ এবং জলবায়ু সেই অঞ্চলের ভাষার নিয়ন্ত্রণে, সংস্কৃতির নিয়ন্ত্রণে একটা প্রধান কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় কারণ হলো অন্য জাতির ভাষার প্রভাব। যেমন একটি শাসক জাতি, ধরা যাক বহুদিন ধরে ইংরেজরা আমাদের ভারতবর্ষে শাসন করেছে, সেই অনুষঙ্গে আমরা কেউ কেদারা বলি না, চারবে বলি না,
আমরা অভ্যস্ত চেয়ার, টেবিল ইত্যাদি কথার শব্দে। বাংলা শব্দ ভাণ্ডার যখন আমরা আলোচনা করি তখন দেখব যে সেখানে অনেক বেশি ধার করা শব্দ অর্থাৎ কৃতঋণ শব্দ বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। অতএব বহু ভাষাই কখনো চীন, জাপান, জার্মান, ফরাসি, রুশ বিভিন্ন দেশ থেকে অতএব বাংলা ভাষায় সমৃদ্ধ হয়েছে। তাহলে বিশেষ করে শাসক জাতি, যেই জাতি প্রায় 200 বছর আমাদের শাসন করে গেছে, তার একটা প্রভাব কিন্তু আমাদের ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় রয়েছে। যে বাংলা ভাষায় 3 রকমের শীর্ষধ্বনি অর্থাৎ তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব আমরা দেখতে পাই, কিন্তু এর প্রকৃত স্বনিম অর্থাৎ মূল ধ্বনিটাই হলো স অর্থাৎ তালবস্য। কিন্তু দীর্ঘকাল মুসলমান শাসনের প্রভাবের ফলে যে আমরা দেখেছি এবং ফরাসি ভাষার প্রভাবে দন্তস্ব দেখা গেছে। খাঁটি বাংলায় যুক্ত ব্যঞ্জন স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতো না। কিন্তু আমরা কখনো কখনো দেখি যে বিশেষ করে যুক্ত ব্যঞ্জনের শেষে যে বর্ণ থাকতো তার শেষে এ অথবা ও ধ্বনি একটা উচ্চারণ করার রীতি বা প্রবণতা ছিল। যেমন নন্দ যদি একটি শব্দ বলি, নয় দয়, কিন্তু উচ্চারণটা করি কি নন্দ, নয় দয় ওকার, উচ্চারণের রীতিটা। তাহলে লিখিত রূপ একরকম কিন্তু উচ্চারণের রীতিটা অন্যরকম। কিন্তু হিন্দি ভাষার প্রভাবেও দেখা যায় যে ব্যঞ্জন কখনো কখনো স্বরহীনভাবে উচ্চারণ হচ্ছে। যেমন আমরা ইংরেজিতে একটি শব্দ বলি স্ট্রাইক, বাংলায় বলি বন্ধ, অতএব ধয় হসন্ত, ধয়ের পরে আর কোনো স্বরবর্ণের উচ্চারণ হলো না, অর্থাৎ যার অর্থ ধর্মঘট। এই ধর্মঘট অর্থে আমরা বন্ধ শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে ভাষার ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে যে অন্য ভাষার বা অন্য জাতির প্রভাব একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই ধ্বনি পরিবর্তনের আরেকটি কারণ হলো যে তার উচ্চারণের ত্রুটি। আমরা শ্রেণীকক্ষে যখন যদি ছাত্র শোনে যে শিক্ষক যে একটা শব্দ যেভাবে উচ্চারণ করছে সেও স্বাভাবিকভাবে সেইভাবে উচ্চারণ করার বা অনুকরণ করার চেষ্টা করবে। তাই বক্তার বা শিক্ষকের উচ্চারণের যদি ত্রুটি থাকে তাহলে শিক্ষার্থীরাও একটা ভুল উচ্চারণ শিখবে, সেখান থেকে ধ্বনি পরিবর্তন ঘটতে পারে। পরবর্তী কারণ হলো শ্রবণের ত্রুটি। হয়তো শিক্ষক ঠিক বলল, আমি ভুল শুনলাম, অর্থাৎ ছাত্র ভুল শুনলো, অতএব সেক্ষেত্রে এই ধ্বনির কিন্তু একটা পরিবর্তন ঘটে। এছাড়া পরবর্তী কারণ হিসাবে বলতে পারি যে পাশাপাশি যে ধ্বনির প্রভাব, এই পাশাপাশি ধ্বনির প্রভাব আমাদের ধ্বনি পরিবর্তনের একটি অন্যতম কারণ। বিশেষ করে যখন ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি আমরা দেখি, সমীভবন যখন আলোচনা করি বা বর্ণ বিপর্যয় যখন আলোচনা করি বা স্বরভক্তি যখন আলোচনা করি, তখন দেখব যে ধ্বনিগত এই পরিবর্তন বা পার্থক্য তৈরি হয়ে গেছে। ধরা যাক আমরা একটি শব্দ বলছি পদ্ম, পদময়, পদ্ম কেউ বলি না, কিন্তু লেখাটা কি পদময়, উচ্চারণ কি করছি পদ্ম, দয়। অতএব এই যে এই সমীভবন, তাহলে পূর্বের ব্যঞ্জন যদি পরবর্তী ব্যঞ্জনকে অথবা পরবর্তী ব্যঞ্জন যদি পূর্ববর্তী ব্যঞ্জনকে তার মতো করে সমভাবে পরিণত করে নেয়, অথবা পূর্ববর্তী ও পরবর্তী ব্যঞ্জন পারস্পরিক প্রভাবে কেউ কারো মতো না হয়ে সম্পূর্ণ যদি একটা নতুন ব্যঞ্জনের রূপ লাভ করে, এই ত্রিবিধ প্রক্রিয়াকেই সমীভবন বলা হয়। সমীভবন আবার 3 রকমের হয়: প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং পারস্পরিক সমীভবন। তাহলে কেউ যখন কারোর মতো হলো না তাকে বললাম পারস্পরিক সমীভবন। যেমন ধরা যাক আমরা একটা শব্দ বলছি উৎ প্লাস শ্বাস, রস্য খণ্ডত্ব প্লাস সন্ধিযুক্ত করলাম শ্বাস, তালবস্যয় বয় আকার দন্তেশ্ব, কিন্তু শব্দটি কি তৈরি করি উচ্ছ্বাস, রস্যু ছয় বফলা আকার দন্তেশ্ব, অর্থাৎ যথাক্রমে খণ্ডত্ব এবং তালবস্য যথাক্রমে চ এবং ছয় রূপান্তরিত হলো। অতএব এটাই পারস্পরিক সমীভবনের উদাহরণ। তাহলে এরকম ভাবেই আমরা দেখছি যে কর্ম থেকে কম্ম বললাম, তো ম পরবর্তীর মতো করে চলে আসলো। পদ্ম থেকে পদ্ম দেখলাম যে প্রগত সমীভবনের উদাহরণ,
আবার কর্ম থেকে কম্ম, এটা দেখলাম পরাগত সমীভবনের উদাহরণ। আর পারস্পরিক সমীভবনের উদাহরণ তো বললামই, উচ্ছ্বাস শব্দটি। অতএব এই যে এছাড়াও কি দেখি আমরা কখনো কখনো ছন্দের প্রয়োজনে ব্যবহার করি যে হঠাৎ করে শব্দের মধ্যে স্বরধ্বনি নিয়ে আসি। যেমন রবীন্দ্রনাথ তার একটি কবিতায় বলছেন, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। শকতি, কিন্তু মূল শব্দটা কি? শক্তি। অতএব বর্ণ বিশ্লেষণে দেখব কয়ের সঙ্গে কখনোই স্বরবর্ণ ছিল না। অতএব এই যখন ছন্দের প্রয়োজনে উচ্চারণের সুবিধার জন্য আমি কি বললাম, শব্দটিকে বললাম শকতি, অতএব কয়ের সঙ্গে অযুক্ত হলো, ধ্বনি পরিবর্তন ঘটলো। এরকম ভাবেই যে বিভিন্ন প্রয়োজনে আমরা রাস্তায় চলতে চলতে মানুষের মুখে মুখে শুনি ট্যাক্সি, কথাটা কম শুনি, অধিকাংশ মানুষ বলে থাকেন ট্যাক্সি। রিক্সা কম শুনি, অধিকাংশ মানুষ বলেন রিস্কা। অতএব এই যে বাতাসা কম বলি, অনেক মানুষ বলে থাকেন বাসাতা। অতএব এই যে তার বর্ণ বিপর্যয় হোক, স্বরভক্তি হোক, এই বিভিন্ন কারণে অর্থাৎ পারস্পরিক ধ্বনির প্রভাবে যে ধ্বনির পরিবর্তন হচ্ছে, শব্দ পরিবর্তন হচ্ছে, এইগুলি আমরা দেখলাম। তাহলে ছন্দের প্রয়োজনেও পরিবর্তন ঘটছে, পারস্পরিক বা কাছে কাছে বর্ণের পরিবর্তনের কারণে ধ্বনি পরিবর্তন ঘটছে। তো ভাষা আসলে কি যে একটা পরিবর্তনশীল বিজ্ঞান, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। একটা এই পরিবর্তনটা এতই সূক্ষ্ম এবং প্রতিদিনের যে তা আমাদের চোখে ধরা পড়ে না। যখন একটা অঞ্চলের অধিকাংশ মানুষ পূর্বে একটি ভাষা, একটি ধ্বনি ছিল, পরবর্তীকালে আমরা সেই ধ্বনিটিকে অন্যরকমভাবে উচ্চারণ করলাম এবং সেটাই যখন গ্রহণযোগ্যতা লাভ করে তখন সেটি আমার গ্রহণযোগ্য হয় এবং পরিচিত ধ্বনি হয়ে ওঠে। কিন্তু এই যে পরিবর্তন তাহলে আগে হচ্ছে, পরে ভাষাবিজ্ঞানীরা সেটাকে একটি সংজ্ঞাবদ্ধ রূপ দিচ্ছেন। তা আগে তার প্রয়োগ আর অন্যান্য পদার্থবিজ্ঞান বা রসায়ন বিজ্ঞানের সঙ্গে তাহলে ভাষাবিজ্ঞানের মূলত পার্থক্য এইটাই। এবং এই ধ্বনি পরিবর্তন শুধু না, এবং আমরা পরবর্তী সময় দেখব যে ভাষার বা শব্দের এই ধ্বনি পরিবর্তন যেমন হচ্ছে, তেমনি করে বহু শব্দের হয়তো প্রাচীনকালে আমরা এক অন্য অর্থ গ্রহণ করতাম, বর্তমানে অন্য অর্থ গ্রহণ করছি। তাহলে অর্থগত পরিবর্তনও একটি অন্যতম দিক, যা বাক্যের এবং সাহিত্যের বা ভাষার একটা অন্য রূপ বা মাত্রা এনে দিয়েছে। এই সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকা দরকার। তাই ধ্বনি পরিবর্তন যেমন একটা দিক, তার বহিরঙ্গ দিক, অন্তরঙ্গ দিক হলো অর্থগত পরিবর্তন। তাহলে ভাষা গঠনের ক্ষেত্রে, ভাষা লিখবার ক্ষেত্রে ধ্বনি এবং অর্থ দুটোরই সম্পর্ক খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, দুটির সম্পর্ক খুব ঘনিষ্ঠ। এই অবধি আমাদের আজকের আলোচনা। তোমরা সবাই ভালো থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। অনেক ধন্যবাদ।